দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষের আয়োজনে। আপনারা এরই মধ্যে জানেন ৩ দিন পেরিয়ে চতুর্থ দিনে গড়ালো ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আক্রমণে ইরান জুড়ে হামলা চলছে। ইরানও পাল্টা জবাব দিচ্ছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে হামলা চালিয়েছে ইরান। আ কাজেই যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে। বন্ধ হয়ে গেছে তেলের সরবরাহ, দাম বাড়ছে তেলের, ফ্লাইট বাতিল হয়েছে অনেক গুরুত্বপূর্ণ রুটে। এভাবে ইরান যুদ্ধ আর কতদিন চলতে পারে এবং কার উপর আসলে নির্ভর করছে যুদ্ধ কতদিন চলবে? এই বিষয়গুলো আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা নির্ধারণ করেছি ইরান-ইসরায়েল যুদ্ধ কতদিন চলতে পারে। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি রেডিও তেহরানের বাংলা বিভাগের সাবেক পরিচালক, এখনো তিনি যুক্ত আছেন সম্পাদক হিসেবে মুজাহিদুল ইসলাম। আর এই পুরো আলোচনায় আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। তো দর্শক আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে মুজাহিদুল ইসলাম, সাবেক পরিচালক বাংলা বিভাগ রেডিও তেহরান। মুজাহিদুল ইসলাম আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আম প্রথম আলোর অনলাইনের দর্শক এবং শুভানুধ্যায়ীকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। আমি ১ম এ যেটি জানতে চাইবো যে আজকে সব শেষের দিকে একটি খবর দেখছিলাম, সেটি হচ্ছে যে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। এরকম একটি খবর। যদিও হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলের চ্যানেল 12 নামে একটি তাদের প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে ক্ষেপণাস্ত্রের একাংশ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় পেতাহ তিকভা এই হচ্ছে শহরের নাম, সেখানে আঘাত হেনেছে এবং এই ক্ষয়ক্ষতির কিছু ছবি-টবি এসেছে। প্রশ্ন হচ্ছে এর মধ্যে দিয়ে আপনার এটা মনে হচ্ছে কিনা যে ঠিক ৩ দিন আগে ইরানের উপরে যে আঘাত করা হয়েছিল সেই আঘাতের মানে ইরান ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং ইরান অনেকটা মত্তা দেখাতে শুরু করেছে। এটা মনে হচ্ছে কিনা? জি, ইরান যে নিজের শক্তিমত্তা যে আজকেই দেখানো শুরু করেছে তা তো না। হুম। যে মুহূর্তে শনিবার তেহরান সময় সকাল ৯টা ৪০ হামলা হয়েছে, প্রথম হামলা, এবং হামলার প্রথম প্রহরেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রতিরক্ষামন্ত্রী, সেনাবাহিনীর প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সচিব আলী শামখানি সহ এবং ওই যে ইরানের দক্ষিণাঞ্চলের একটা স্কুল, এই জায়গাগুলোতে এট এ টাইম হামলা হয়েছে। এবং হামলার আধা ঘন্টার মধ্যে ইরান পাল্টা হামলা চালাতে শুরু করেছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যতগুলো মার্কিন ঘাঁটি রয়েছে সবগুলো ঘাঁটিতে। আজকে যে হামলাটি হয়েছে এটি হচ্ছে সেই হামলার ধারাবাহিকতা। এই হামলার ইরান নাম দিয়েছে ট্রু প্রমিস 4। আপনারা জানেন যে গাজা যুদ্ধের মধ্যে ট্রু প্রমিস 1 ছিল, 2 হয়েছিল এবং 3 ছিল গত বছরের জুন মাসে যে 12 দিনের একটা যুদ্ধ, সেটি হয়েছিল ট্রু প্রমিস 3। এখন যেটা শুরু করেছে এটা হচ্ছে ট্রু প্রমিস 4। তো এই 4 এর আজ ছিল 15তম, 15th ওয়েভ ছিল আজকে। 15তম হামলাটি আজকে হয়েছে এবং এই হামলা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হয়েছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে হামলা হয়েছে এবং ওই যে আপনি ইসরায়েলের যে শহরটার কথা বললেন সেখানে হয়েছে। এবং প্রচুর এই ইরানের হামলা কিন্তু প্রচুর ধ্বংসযজ্ঞ হয় এবং আমরা বিভিন্ন ভিডিওতে আমরা দেখি যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা সড়কের দুই পাশের অন্তত 10টা ভবন ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির কোনো খবর তারা দিচ্ছে না। মানে এতটা তারা নিউজের উপরে তারা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যে ওই ক্ষয়ক্ষতির খবর আমরা পাচ্ছি না, কিন্তু ইসরায়েলের প্রচুর ক্ষতি, মানে নিয়ন্ত্রিত সংবাদের কারণে আমরা ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পাচ্ছি না, মানে এটি বলতে চাচ্ছেন আপনি। আপনি রেডিও তেহরানে কাজ করেছেন দীর্ঘ সময়, এখনো যুক্ত আছেন। সেখানকার এই বাস্তবতাটা, মানে যুদ্ধের বাস্তবতাটা তো মধ্যপ্রাচ্যে নতুন না, এটা দীর্ঘ সময়েরই আছে। মানে এই বাস্তবতার মধ্যে আমার প্রশ্নটা হচ্ছে যে ইরানে প্রাণহানি ঘটেছে এবং ইরানে প্রথমে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সর্বোচ্চ রাজনৈতিক ক্ষতি, মানে আয়াতুল্লাহ আলী খামেনি সহ যে হত্যাকাণ্ডটা ঘটেছে সেটি তো আসলে বড় ক্ষতির কারণ হয়েছে। আপনার মনে হয় কিনা যে এই বড় ক্ষতির পরে এখন আজকে চতুর্থ দিন পর্যন্ত তাদের নেতার নাম ঘোষণা করতে পারেনি এবং তারা এরকম কোনো উদ্যোগের খবরও আমরা জানি না, এখন পর্যন্ত গণমাধ্যম ওইভাবে আসে নাই, সেটি আসলে তাদের কিছুটা পিছিয়ে যাওয়ার কারণ বা তারা আসলে কিছুটা থমকে গেছে কিনা? আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আমি আপনার সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করব এই কারণে যে জীবিত আয়াতুল্লাহ আলী খামেনির চেয়ে মৃত আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকার জন্য অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। কিভাবে আমি একটু ব্যাখ্যা করে বোঝাচ্ছি। সেটি হচ্ছে যে গত বছরের জুন মাসের হামলার ওই যুদ্ধটার কথা বারবার আসবে এই কারণে যে এখনকার সঙ্গে তুলনা করার জন্য। তো ওই সময় ওই হামলায় আলী খামেনিকে তারা টার্গেট করেনি। সেই হামলায় যদি টার্গেট করতো তাহলে কিন্তু
উনি শহীদ হয়ে যেতে পারতেন সেইবারই। কিন্তু সেই সময় তিনি একটা ওই প্রাথমিক হামলার পরে তিনি এমন একটি জায়গায় বসে বিবৃতি দিচ্ছিলেন এবং আমেরিকার বিরুদ্ধে পাল্টা কথা বলছিলেন, হুম, যখন গুজব ছড়ানো হয়েছিল যে উনি অনেক মাটির নিচে বাংকারে চলে গেছেন। হুম, কিন্তু তিনি যে তখন বাংকারে যাননি সেটি এইবার প্রমাণিত হয়েছে যে উনি ওনার স্বাভাবিক ওনার যে দপ্তর, আবাসিক দপ্তর হুম। উনি যেখানে থাকেন ওখানেই ওনার দপ্তর। তার সেখানে কম্পাউন্ড যেটি যে পুরাটা। কম্পাউন্ডটি সেই কম্পাউন্ডেই উনি অবস্থান করেছেন এবং গত বছর যুদ্ধের সময় বলা হচ্ছিল যে তিনি রাশিয়ায় পালিয়ে গিয়ে থাকতে পারেন। কিন্তু সেটিও কিন্তু হয়নি। হুম, সেটিও গুজব ছিল। তো উনি উনার জায়গায় অবস্থান করেছেন এবং উনি ১ম প্রহরেই শহীদ হয়ে গেছেন। এখন আপনার যদি যুদ্ধ চালিয়ে যেতে হয় দীর্ঘ সময় একটা প্রতিপক্ষের বিরুদ্ধে, আপনার দেশের জনগণকে আপনার সঙ্গে রাখতে হবে। জনমতটা কিন্তু বিশাল একটা প্রভাব হুম, ফেলে। ট্রাম্পকে বুঝিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং রেজা শাহের ছেলে যে রেজা পাহলাভি জি, এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুম, যে ইরানে হামলা করে যদি তোমরা ১ম সারির ১, ২, ৩ সারি শেষ করে দিতে পারো, তাহলে ইরানের জনগণ রাস্তায় নেমে আসবে এবং বাকি কাজটা তারা সম্পন্ন করবে। ইরানের ইসলামী সরকারের পতন হবে। তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে যাবে। হুম, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে মানুষ রাস্তায় নেমেছে। লক্ষ, হুম, লক্ষ কোটি, কোটি মানুষ রাস্তায় নেমেছে। হুম, এই খামেনির শাহাদাতের প্রতিক্রিয়ায় তারা কাঁদতে, কাঁদতে রাস্তায় এসেছে এবং তারা বুক চাপড়েছে এবং তারা বলেছে যে আমাদের পিতাকে মেরে ফেলা হয়েছে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায়। হুম, এবং ইরানের ভিতরে ইরানের একটা নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা হুম, আছে। সেই ব্যবস্থায় এই কথাগুলো ছড়াচ্ছে বারবার যে আমাদের পিতাকে হত্যা করা হয়েছে, এখন আমরা প্রতিশোধ নেব। মানে আপনি যদি আপনার পিতাকে কেউ হত্যা করে আপনি প্রতিশোধের জন্য কি পরিমাণ প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবেন। হুম, এখন ইরানি জাতি সেইরকম প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছে এবং আমেরিকা এবং ইসরায়েলের হামলা যত বেশি হচ্ছে, তত বেশি এদের মধ্যে যে টুকটাক যেসব মনোমালিন্য ও বিভক্তি ছিল সেগুলি দূর করে তাদের মধ্যে ঐক্য জোরদার হচ্ছে। ধরেন আপনি একটা স্টেজে আসেন, আপনি বলছেন যে আপনারা যারা সামনে আছেন, আপনারা আস্তে, আস্তে স্টেজের দিকে হুম, আগাতে থাকেন। হুম। তো যতবার বোমাবর্ষণ হচ্ছে এখন ইরানে, যত বেশি বোমাবর্ষণ হচ্ছে, এখন এই জনগণ আরো তত বেশি সংগঠিত হচ্ছে, এগিয়ে আসছে এবং আচ্ছা, তাদের মধ্যে ঐক্য তাদের সর্বোচ্চ বৃদ্ধি পাচ্ছে। নেতাকে হত্যা করা হয়েছে ১ম এ। শুধু তাই না, সাথে আরো অনেকে। আ একই সাথে সামরিক নেতৃত্বকে হত্যা করা হয়েছে এবং রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করা হয়েছে। আ কিন্তু এর মধ্যে সত্য তো এটি যে ইসরায়েল বলি অথবা আমেরিকান আ যদি তৎপরতা হয় কাউকে হত্যা করা, তাহলে ইরানের মধ্যে ঢুকে তারা হত্যা করতে পারে। এটি তো আমরা দেখলাম গত ২ টা যুদ্ধেই। জি, এই সক্ষমতা তাদের আছে। আমেরিকা এর যে কারণ কি? আমেরিকা যে সুপার পাওয়ার হুম, তাতে তো কোনো সন্দেহ নেই। আমেরিকা একদম টপ অবস্থানে রয়েছে এখন। হুম, আমেরিকার প্রেসিডেন্ট যদি এখন সে ওয়াশিংটনে বসে সিদ্ধান্ত নেয় যে সে ঢাকা শহরের এই যে 'প্রথম আলোতে আমরা কথা বলছি হুম, আমাদেরকে সে মেরে ফেলবে। সে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে। এই ক্ষমতা তার আছে। হুম। এই জায়গাতে সে উঠে গেছে। এখন তার ওখান থেকে নিচে নামার পালা। এখন কেন পারছে? সেই প্রশ্নের উত্তর হচ্ছে মানে ইরান ঠেকাতে পারছে না কেন? মানে ইরান ইরান ঠেকাতে পারছে না কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এখন এই যুদ্ধে প্রমাণিত হয়েছে যে ইসরাইল তার ৪-৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা দিয়ে আয়রন ডোম হুম, সহ আরো যা কিছু আছে তা দিয়ে সে তাদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না। হুম, মধ্যপ্রাচ্যের যে মার্কিন ঘাঁটিগুলো এখানে কিন্তু হুম, আমেরিকা তার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দিয়ে রেখেছে। হুম, কিন্তু ইরানি ক্ষেপণাস্ত্র দ্বারা ঠেকাতে পারেনি। ওরা কেন পারেনি? সেই একই অ্যান্সার হচ্ছে ইরান কেন পারেনি? কারণ এর হুম, অর্থ হচ্ছে যে আপনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমরা যত বেশি শক্তিশালী হোক, এই হুম। যুদ্ধে প্রমাণিত হয়েছে এটি নিশ্ছিদ্র নয়। এখানে অবশ্যই এইগুলা ফাঁকি দিয়ে ও হামলা করা মানে সম্ভব। ইরান সেই আক্রমণটা করতে পেরেছে। ইরান পেরেছে, ওরাও আপনি সেটা পেরে একটু সফল আমাদের হয়েছে। জানাতে পারেন যে সমস্ত খবর আমরা পেয়েছি তার বাইরে আপনি যেহেতু মানে খুবই ক্লোজলি যোগাযোগ রাখেন। জি, জি। আ ইরান এখন পর্যন্ত যে হামলাগুলো করেছে তার মধ্যে গণমাধ্যমে আসেনি। মানে ওখানকার বাস্তবতাটা কি? বা অন্য যেখানে আক্রমণ করছে সেই জায়গাগুলোর আ মানে পরিস্থিতি। ইরানে যে হামলা হয়েছে না, ইরান যে সমস্ত জায়গায় হামলা করেছে। ইরান যে সমস্ত জায়গায় হুম, হামলা করেছে, এর ভিতরে এই যে ইরানের আমেরিকার ৫ম নৌবহরের মেইন ঘাঁটি হচ্ছে বাহরাইনে। হুম, এটি মোটামুটি শেষ হয়ে গেছে, হুম, বিধ্বস্ত হয়েছে। হুম, এবং কাতার, কুয়েত, সৌদি আরব সহ এবং ইরাকের এরবিলে মার্কিন কনস্যুলেট ছিল, সেই কনস্যুলেটটা গুঁড়িয়ে দিয়েছে ইরান। হুম, এবং এই হামলাগুলোর মাধ্যমে আ ইরান আমেরিকার মারাত্মক ক্ষতি করতে এরই মধ্যে সক্ষম হয়েছে। এবং আ সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এসব দেশের যে মার্কিন ঘাঁটিগুলো ছিল,
অনেকগুলো ঘাঁটি থেকে আমেরিকান সৈন্য সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেকগুলো ঘাঁটির আশপাশের যে আবাসিক এলাকা আছে, আজকে ইরানের গোয়েন্দা বিভাগ বলেছে যে এইসব আবাসিক ভবনে গিয়ে মার্কিন সৈন্যরা লুকিয়েছে। আর আপনার প্রশ্নের একটা সম্পূরক উত্তর দেই, সেটি হচ্ছে যে ইরান কিন্তু এখনো তার ক্ষেপণাস্ত্র শক্তি বা ড্রোন শক্তির ছিটে ফোঁটাও এখন পর্যন্ত ব্যবহার করেনি গত ৩ দিনে। এই কথাটা আমরা প্রথম মানে দ্বিতীয় দিন থেকেও শুনছি যে ইরান এটা ব্যবহার করেনি। তাহলে কবে করবে? যখন তাদের সর্বোচ্চ নেতাকে পর্যন্ত হত্যা করা হচ্ছে তখন পর্যন্ত তারা সেটা ঠেকাতে পারল না। কিন্তু এই যে আমাদের শক্তির সামর্থ্য তাহলে কবে আসলে ব্যবহার করবে? ইরান এখন পুরো মধ্যপ্রাচ্য এরিয়ার মধ্যে যুদ্ধে সম্মুখ সারির হিসেবে একা কিনা? আপনি আমাকে বলেন। জি, সে একা। তাই না? ইরান একা, তার সম্পূর্ণ সাথে তো একা। অন্য যে রাষ্ট্রগুলো আছে কেউ নেই। তারা তো উল্টো ওদেরকে সহযোগিতা তাদেরকে সহযোগিতা করছে। মানে ঠিক প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে পরোক্ষভাবে। নানাভাবে সেনাঘাঁটি আছে সেখানে। তাহলে এই যুদ্ধের মানে পরিণতি যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে কতদিন চলতে পারে যুদ্ধটা, এটা আসলে কার উপর নির্ভর করছে? ইরান নাকি ইরানের প্রতিপক্ষ ইসরায়েল এবং আমেরিকার উপরে? ইরান শুরুতে বলেছিল, শুরুর আগে বলেছিল, ইরানের যে শহীদ করা হয়েছে যে সর্বোচ্চ নেতা, তাকে তিনি বলেছিলেন যে তোমরা ভুল করো না। ভুল করো না মানে হামলা করো না। আচ্ছা। যদি হামলা করো তাহলে শুরুটা তোমরা করবে, শেষটা আমরা করব। এখনো ইরানের প্রতি পররাষ্ট্রমন্ত্রী গতকালও বলেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট বলছে ৪ সপ্তাহ ৫ সপ্তাহ। জি। এখন ৪ সপ্তাহ না ৫ সপ্তাহ হবে সেটি আমরা নির্ধারণ করব, আমেরিকা না, ইসরায়েল না। আমরা এটা ইরান বলছে। এবং ইরানের একজন এই যে ইরানের অর্থাৎ যুদ্ধ কবে শেষ হবে সেটি ইরান নির্ধারণ করবে। এখন ইরান ২ বছরের জন্য প্রস্তুতি নিয়েছে। গতকাল ইরানের ওই যে আইআরজিসি বিপ্লবী গার্ড বাহিনীর যে মুখপাত্র জেনারেল জাব্বারি, উনি বলেছেন যে এই যুদ্ধ আমরা ২ বছর টেনে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। একজন বেসামরিক প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন যে আমাদের ২ বছরের খাদ্যের মজুদও রয়েছে। অর্থাৎ ইরান এই যুদ্ধের প্রস্তুতি ৪৭ বছর ধরে নিয়েছে। ওকে। এবং এই যুদ্ধটা যেহেতু দীর্ঘদিন টেনে নিয়ে যেতে হবে, সেজন্য শুরুতেই ইরান তার অস্ত্রের কারিশমা দেখাচ্ছে না। কেন? অর্থাৎ ৭৯ সাল থেকে আপনি বলছেন? ৭৯ সাল থেকে। ৭৯ সালে ইরানি ইসলামী বিপ্লব হওয়ার পরে ৮০ সালেই কিন্তু ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ইরাকের মাধ্যমে। এবং ইরাকের পেছনে তখন এই যে যতগুলো আরব দেশ আছে, এইগুলো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং এমনকি তখনকার দ্বিতীয় পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন পর্যন্ত ইরাকের সঙ্গে ছিল। এবং এই ৮ বছরের যুদ্ধে ইরান অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছে, সেই অভিজ্ঞতাকে এখন কাজে লাগাচ্ছে। আর ইরানের কর্মকর্তারা বলছেন যে গত বছরে যে ১২ দিনের আমরা যুদ্ধ করেছি, সেই যুদ্ধ আমাদেরকে অনেক বেশি আপলিফট করেছে। আমরা ওই যুদ্ধ থেকে অনেক অভিজ্ঞতা। আপনি কতদিনের কথা বলছিলেন যে তাদের প্রস্তুতি আছে এবং খাদ্যের মজুত আছে ২ বছরের জন্য। এখন প্রশ্ন হচ্ছে ৪ সপ্তাহের কথা বলেছে ট্রাম্প, কিন্তু ট্রুথ সোশ্যাল এর পরে আবার লিখেছে আমাদের কাছে অস্ত্রের প্রায় অসীম মজুদ আছে। আমি তার ট্রুথ সোশ্যালের অনুবাদ সরাসরি পড়ে শোনাচ্ছি আপনাকে। এটা ট্রাম্পের বক্তব্য। যুক্তরাষ্ট্র অস্ত্রে সমৃদ্ধ এবং বড় বিজয় নিশ্চিত করতে প্রস্তুত আছে। এটি হচ্ছে ট্রাম্পের ট্রুথ সোশ্যালের সরাসরি একটা স্টেটমেন্ট। ঠিক একই বিষয়ে মানে কতদিন যুদ্ধ চলতে পারে এটা নিয়ে যখন বেনিয়ামিন নেতানিয়াহু ফক্স নিউজ একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধ অনন্তকাল ধরে চলতে পারে না। আমাদের কিছুটা সময় লাগবে, কিন্তু বছরের পর বছর ধরে চলবে না। এটা আমরা নিশ্চিত করব। আপনি যেটা বললেন যে ইরান নিশ্চিত করবে যে যুদ্ধের শেষ কবে হবে। বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য শুনে কি এটা মনে হচ্ছে না যে তিনি সেটা নির্ধারণ করতে চান? হ্যাঁ, তিনি নির্ধারণ করতে চান, প্রত্যেকেই তো নির্ধারণ করতে চাইবে। কিন্তু আমি আরেকবার গত বছরের যুদ্ধ টানবো। গত বছরের যুদ্ধের প্রথম দিকে আপনি মানে জুন ২০২৫ জুন ২০২৫ যখন যুদ্ধ হয়েছিল, তখন প্রথম ১৬ ঘন্টা লেগেছিল ইরানের প্রথম ক্ষেপণাস্ত্রটি পাল্টা হামলা চালাতে। এবং ৭-৮-১০ দিন পর্যন্ত ইরান আস্তে আস্তে করে মাত্রা বাড়াচ্ছিল। ঠিক এবছর যেটা হচ্ছে, এখন যেটা হচ্ছে সেই একই পদ্ধতি কিন্তু। এবং শেষের দিকে ১০ম দিনে গিয়ে ইসরায়েল আমেরিকার এটা আপনার পর্যবেক্ষণ না তাদের ঘোষিত মানে এটা স্টাইল যে ধীরে ধীরে মাত্রা বাড়াবে? না, এটি ওই সময় আমি তো পর্যবেক্ষণ করছিলাম, দেখছিলাম। এখনো তো আমি দেখছি। এখন যে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করছে, ধরেন ইরান ২৫ বছর আগে যে ক্ষেপণাস্ত্র তৈরি করেছিল, যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই ক্ষেপণাস্ত্রগুলো এখন ধ্বংস করে ফেলা ছাড়া তো কোনো উপায় নেই। এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হচ্ছে কারণ এই ক্ষেপণাস্ত্রের দাম হচ্ছে $৫,০০০ থেকে $১০,০০০, $১৫,০০০, $২০,০০০। আর এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য তারা যে আয়রন ডোম থেকে যে ক্ষেপণাস্ত্র ছুটছে তার দাম $২ লাখ থেকে $৪ লাখ পর্যন্ত। এবং আপনি ভিডিওতে দেখেছেন যে ১০টা পর্যন্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হয় একটাকে ঠেকানোর জন্য। এখন ইরানের স্ট্র্যাটেজি হচ্ছে সে এই এক্সপায়ার ডেট ওভার হয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে সে তার আয়রন ডোমের যে ব্যাটারিগুলো, যে ক্ষেপণাস্ত্রগুলো, এগুলি আস্তে আস্তে নিঃশেষ করে দেবে।
নিঃশেষ করে দেবে। গত বছর ইসরায়েল রেশনিং পদ্ধতিতে চলে গিয়েছিল। হুম, কোনো জায়গায় ক্ষেপণাস্ত্র মারলে ইসরায়েল ঠেকাচ্ছিলই না যে এই জায়গাগুলো আমি ঠেকাবো না, আমি কৌশলগত জায়গাগুলো ঠেকাবো। আচ্ছা। ওই অবস্থায় যাওয়ার পরে ইসরায়েল এবং আমেরিকা উভয়ে বাধ্য হবে ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিতে এবং ইরান সেই অপেক্ষায় রয়েছে। অর্থাৎ আপনি বলছেন যে আপনার পর্যবেক্ষণ শুনে আমার যেটা মনে হচ্ছে জি, সেটা হচ্ছে ইরানের সকল পরিকল্পনা দীর্ঘমেয়াদী। জি, তাই তো? জি। এবারে আসি তাহলে আপনার কি মনে হয় যে ট্রাম্প যেটি বলছে যে আমাদের অসীম মজুদ আছে অস্ত্রের। আমেরিকা তো অনেক বড় রাষ্ট্র এবং সামর্থ্যবান রাষ্ট্র, তাই না? তার এটা কি ফাঁকা আওয়াজ? না, না। ট্রাম্পের এই বক্তব্য সঠিক হুম, যে আমার অস্ত্রের অসীম মজুদ রয়েছে। হুম, এই বক্তব্যে কোনো সন্দেহ নেই। হুম। কিন্তু সে এই আপনি শুরুর বক্তব্যটা একটু বলেন আমাকে? শুরুতে যেটা বলেছে। যে একদম আমাদের ১ম প্রশ্নটা। উনি বলছে বাক্যের আমাদের শুরুটা। অসীম মজুদ আছে এবং বড় বিজয় নিশ্চিত করতে প্রস্তুত আছে। বড় বিজয়। এখন বিষয় হচ্ছে কি ট্রাম্প হচ্ছে বিশ্বের মানে মানব সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত যত প্রতারক এবং মিথ্যাবাদী চলে গিয়েছে এবং এখন আছে হুম। তাদের সেরা হচ্ছে ট্রাম্প। এতে কোনো সন্দেহ নেই। এখন যুদ্ধাস্ত্র আছে কিন্তু আটলান্টিকের ওপার থেকে তো নিয়ে আসতে হবে সেই হুম, যুদ্ধাস্ত্রগুলা। ওখান থেকে তো মারলে হবে না। হুম, ওখান থেকে সে শুধু আইসিবিএম দিয়ে পরমাণু অস্ত্র মেরে দিতে পারে। এছাড়া বাকি সব অস্ত্র এখানে আনতে হবে তারপরে ব্যবহার করতে হবে। মধ্যপ্রাচ্যে অনেক সামরিক ঘাঁটি আছে তো অনেকগুলো দেশে। সেই ঘাঁটিগুলোর অবস্থা কিন্তু অলরেডি শোচনীয়। আচ্ছা। আমরা এখন পশ্চিমা মিডিয়া এবং ইহুদি নিয়ন্ত্রিত মিডিয়া অর্থাৎ ইসরায়েলের নিয়ন্ত্রিত মিডিয়ার হুম, মাধ্যমে পাচ্ছি। আপনি কিন্তু আপনার কোনো সাংবাদিক ফিল্ডে নেই। হুম, আপনি যে খবরগুলো পাচ্ছেন ওদের মিডিয়ার মাধ্যমে হুম, পাচ্ছেন। ফলে যে পরিমাণ ক্ষতি ইরান করেছে এবং করছে মার্কিন ঘাঁটিগুলোর, হুম, এই ক্ষতির একটিও হওয়ার কথা ছিল না। একটি ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র বর্ষিত হওয়ার কথা ছিল না। হুম, কারণ তার ৫-৬ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা এখানে আছে। তো আমরা তো ওই ঘাঁটিগুলোর আশপাশের মানুষের তোলা ভিডিও এবং ছবি দেখছি। ভিডিও এবং সাধারণ ইমেজ দেখছি যে এগুলো হুম। ধ্বংস হচ্ছে এবং বড় হেলিকপ্টারে করে যে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে সেই দৃশ্যও কিন্তু আমরা দেখেছি। ফলে এটি ফাঁকা বুলি নয়। অলরেডি ইরান আমেরিকার এই ঘাঁটিগুলোকে ধ্বংস করার পর্যায়ে প্রায় রয়েছে। হ্যাঁ, ইরানেরও ক্ষতি হচ্ছে। হুম। তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবারে একটু আসি যে ইরান যেভাবে এখন পর্যন্ত জবাব দিচ্ছে তাতে যে ঘাঁটিতে এবং যে দেশগুলো যেমন বাহরাইন হুম, আরেকটা রাষ্ট্র, তাই জি, তো? জি। আ তারপরে সংযুক্ত আরব আমিরাত আরেকটি আরেকটা রাষ্ট্র। রাষ্ট্র। আ মানে কাতার আরেকটা প্রত্যেকটা জায়গায় যেখানে ঘাঁটি আছে সেখানে যখন হামলা করতে হচ্ছে অন্য একটা দেশ তার শত্রুতে পরিণত হচ্ছে কিনা এবং এতে আসলে পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধটা ছড়িয়ে পড়ছে। জি, সন্দেহ নাই। এটা তো জি। অস্বীকার করার কোনো না, উপায় না, নেই। না। পুরো মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ ছড়িয়ে যায়, সবাই ইরানের শত্রু হয়, তাতে ইরানের লাভ কি? এখন আপনি তো আগেই আমাকে প্রশ্ন করলেন যে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো অক্ষত রেখে তো ইরান কিছু করতে পারবে হুম, না। আপনার প্রশ্নের ১ম অংশটি হচ্ছে বাংলাদেশে যে আমেরিকান দূতাবাস আছে, হুম, এই দূতাবাসটির এই যে এরিয়াটা, পুরো এরিয়াটা কিন্তু আমেরিকার ভূমি হিসাবে গণ্য। হুম। তাহলে কাতারে, প্রত্যেক বাহরাইনে দেশেরই তাই, প্রত্যেক দেশেরই প্রত্যেক তাই। দেশেরই তাই। কাতারে, বাহরাইনে মার্কিন যে ঘাঁটিগুলো আছে, এই ঘাঁটিগুলো কাতারের ভূমি নয়। এই হুম, এরিয়াটি আমেরিকার ভূমি। হুম। হিসেবে পরিগণিত হয়। পরিগণিত হয়। হুম, সুতরাং ইরান এই প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে বলে দিয়েছে এবং এখন ঘোষণা দিয়ে বলছে যে, "তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। তোমাকে আমি মারছি না। আমি শুধু মার্কিন ঘাঁটিগুলোতে মারছি।" এবং কোন দেশ যেমন ওমান মধ্যস্থতা করেছে। ওমান বলেছে যে, "আমার দেশে যে মার্কিন ঘাঁটি আছে" না হুম, সরি কুয়েত। হুম, কুয়েত বলেছে, "আমার দেশে যে মার্কিন ঘাঁটি রয়েছে এখান থেকে কোনো মার্কিন যুদ্ধবিমান ফ্লাই করেনি। সুতরাং আমার এখানে মেরো না।" হুম, ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার জবাবে বলেছেন যে দেশটি আমার দেশে হামলা চালিয়ে, হুম, আমার স্কুলে হামলা চালিয়ে ১৭০ টি কোমলমতি নিষ্পাপ শিশুকে হত্যা করেছে, হুম। তার ঘাঁটি ঐটি। এখন তোমার বক্তব্য সঠিক হোক কিংবা সঠিক না না হোক, হোক। হুম, সেটি আমেরিকান ঘাঁটি এবং ওই ঘাঁটিটিতে হামলা আমার বৈধ লক্ষ্য, legitimate হুম। টার্গেট। আমি ওখানে হামলা করবই। তো এখন আপনার প্রশ্নের পরবর্তী যে অংশ সেটি হচ্ছে এই দেশগুলো সবাই মিলে যদি ইরানকে হামলা করে, তখন ইরান কি করবে? ইরান সেই প্রস্তুতিও নিয়ে রেখেছে বলে আমি মনে করছি। আ ইরানের একটু ব্যাকগ্রাউন্ডে যদি যাই, যে জি, দীর্ঘ সময়ের যদি ঐতিহ্য দেখি তাহলে খুবই ঐতিহ্যবাহী একটি দেশ এবং তাদের কালচারাল একটা ব্যাকগ্রাউন্ড অনেক দীর্ঘ আছে। জি, কিন্তু সাম্প্রতিক সময়ের সাম্প্রতিক অতীতে যদি বলা যায়, মার্কিন নিষেধাজ্ঞার ফলে এবং বিশেষ করে অর্থনৈতিক নিষেধাজ্ঞার যে ধাক্কা, সেই ধাক্কায় ইরান
অনেকটা মানে এটা এই নিষেধাজ্ঞা যদি না থাকতো এর থেকে তো ভালো থাকতো, ভালো থাকতো, অনেক ভালো থাকতো। সেটা তো নাই এখন, নেই, তাই না? নেই। এক ধরনের দুর্বলতা জি, আছে। অবশ্যই। এখন যে এই যে একের পর এক গত বছরে একটা যুদ্ধ হলো ১২ দিন হোক আর যে কয়দিনই হোক, জি, এবারে জি, আরেকটি যুদ্ধ। জি, জি, একের পর এক এই যুদ্ধের ধাক্কা এটি আসলে ইরানকে আরো পর্যদুস্ত করে ফেলছে কিনা? জি, ইরানকে আসলে নাজেহাল পরিস্থিতির দিকে জি। ঠেলে দিচ্ছে কিনা? জি, অবশ্যই। এই যুদ্ধ মানেই তো ধ্বংস, যুদ্ধ মানেই হুম, ক্ষয়ক্ষতি। সেটি মানব ক্ষয়ক্ষতি হোক, এই যে এখন পর্যন্ত অলরেডি হুম, ইরানের প্রায় ১,০০০ মানুষ নিহত হুম, হয়েছেন, কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। সম্পদের ক্ষতি হয়েছে, ধরেন লাখ, লাখ ডলারের হুম, সম্পত্তির হুম, ক্ষতি হয়েছে। তো এটি তো ক্ষতি। কিন্তু ইরান তো নিজে গায়ে পড়ে ওদের সঙ্গে যুদ্ধ করতে যায়নি। ইরান হুম, আমেরিকাকে হামলা করেনি, ইরান ইসরায়েলকে হামলা করেনি। এবং হুম, ইরান শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। আপনি জানেন হুম, যে ওমানে একবার আলোচনা হয়েছে, জেনেভায় ২ দফা আলোচনা হয়েছে এবং জেনেভা থেকে ফিরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আগামী সোমবারে ভিয়েনায় পরবর্তী আলোচনা হবে। হুম, এর মধ্যে তারা আক্রমণ করে বসলো। এখন আক্রমণ যখন করেছে তখন ইরান হচ্ছে এমন একটি জাতি, এরা কখনো পরাজয় স্বীকার করে না। হুম, এবং পরাজয় স্বীকার করে না, এটি হচ্ছে ইরানিদের রক্তের মধ্যে মিশে আছে। সেই সঙ্গে ওই যে আমি শুরুতে বলেছিলাম, জীবিত খামেনির চেয়ে মৃত খামেনি ট্রাম্পের জন্য এখন বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। ইরানের জনগণ এখন বলছে যে, "আমাদের নেতা যখন নিহত হয়ে শহীদ হয়ে গেছে, আমাদের এই জীবনের রেখে আর কোনো লাভ নেই। আমরা আ সরকারের সঙ্গে আছি, সশস্ত্র বাহিনীর সঙ্গে আছি। আমরা যত ক্ষতিই হোক আমরা এটা অস্তিত্বের প্রশ্ন এখন।" এখন সত্যি, সত্যি ইরানের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ইরানের পিছিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এখন সামনের দিকে প্রতিরোধ করতে হবে। এখন এই যুদ্ধটা ইসরায়েলের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই, ইরানের জন্য এখন অস্তিত্ব রক্ষার লড়াই। এই ২ ইরান এবং ইসরায়েল ২ জনের অস্তিত্ব এবারের যুদ্ধে নির্ধারিত হবে। কে আ থাকবে, কে থাকবে না। কিন্তু এটা কি আসলে একপাক্ষিক একটা উইন-উইন সিচুয়েশন বলে কিছু আছে কিনা এখানে? আপনারা দেখেন কিনা? উইন-উইন সিচুয়েশন হতে পারত যদি আলোচনার মাধ্যমে সমাধান হতো। সেই লক্ষণ দেখেন? কিন্তু আলোচনা তো এখন আর দেখি না। কারণ হুম, ট্রাম্প ২ দিন আগে বলেছে, মানে হামলার ২য় দিনে এসে বলেছে যে, "ইরান আমাকে আ আলোচনার প্রস্তাব পাঠিয়েছে।" হুম। কখনোই না, কশ্চিনকালের জন্যও না। এবং ইরানের নিরাপত্তা কর্মকর্তা আলী এবং তিনি লারিজানি, বলেছিলেন যে সেই টাইম পার হয়ে গেছে। যদি আগের সপ্তাহে বলতো তাহলে আমরা বসতাম। হ্যাঁ, এটাও এটা বলেছে। কিন্তু আজকে হ্যাঁ, গতকাল শেষ বেলায় আলী লারিজানি বলেছে, "আমরা আমেরিকাকে আলোচনার প্রস্তাব দেইনি এবং আমেরিকা যদি এখন আলোচনা করতে আসেও আমরা তার সাথে আর কোন আলোচনা করব না। কারণ আমরা ধোঁকা কয়বার খাবো?" আমি একটু অন্য দেশের ক্ষেত্রে যাই। জি, আ পৃথিবীতে এখানে মানে এরই মধ্যে আমরা যদি বলি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ১০ টির বেশি দেশ। আর ওদিকে জি, আমেরিকা এবং ইসরায়েল। এবং ইসরায়েল। সব মিলে প্রায় ১৩ টির বেশি দেশ। কিন্তু পৃথিবীতে আরো গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধর, প্রভাবশালী আরো রাষ্ট্র আছে। আ তাদের যে অবস্থান আ সেইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আমি ২-১ টা মন্তব্য পড়ে শোনাই। যেমন ইরান সম্পর্কে ইরানি শাসন ব্যবস্থার অযাচিত এবং বেপরোয়া কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। হ্যাঁ? ইভেন কুপার ইনি যুক্তরাজ্যের আম মন্ত্রী। তিনি বলেছেন এবং তে ১ম হামলার বিপরীতে যখন হামলা করা শুরু করে ইরান, তখন তিনি এটাকে মন্তব্য করছেন যে বাছবিচারহীনভাবে অনেকগুলো দেশে একসাথে আক্রমণ। এটির বিপরীতে আমরা মতামত দিই। মানে যুক্তরাষ্ট্র যে বক্তব্যটি দিয়েছে ইরান সম্পর্কে সেই ব্যাপারে আমার বক্তব্য কি বা ইরানের বক্তব্য কি? এটি জানতে না, চেয়েছেন? যুক্তরাজ্য। এটা যুক্তরাজ্য, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে ব্রিটেন আরকি। হ্যাঁ, ব্রিটেন। এখন দেখেন, ব্রিটেন হচ্ছে আমেরিকার লেজ ধরে হাঁটা একটা দেশ। ২০০৩ সালে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ হুম, ইরাকে হামলা চালালেন, হুম, তখন এই ইরাকের এই হামলাটি বৈধ করার জন্যে সবার আগে যিনি এগিয়ে এসেছিলেন, তিনি হুম, হচ্ছেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। হুম, তিনি বলেছিলেন যে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে যেটিকে ধ্বংস করতে হবে। কিন্তু পরে পাওয়া যায়নি। এখনো ট্রাম্প, আপনি যে বক্তব্য দিলেন, আজকে হুম, আরেকটি সম্পূরক হুম, ব্যাপার আছে। ট্রাম্প বলেছেন যে, ব্রিটেনের কাছ থেকে আমি এটি আশা করিনি। হুম। স্টারমার ব্রিটিশ কারণ প্রধানমন্ত্রী, স্টারমার বলেছেন যে আমি এটা পড়ে জি, শোনাই জি, আপনাকে জি। যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার সাথে তারা জড়িত নন। জি। এটি বলেছেন এবং এ এ সাইপ্রাসে ব্রিটেনের একটি ঘাঁটি আছে। ওই ঘাঁটিটি এ এ ট্রাম্প বলেছিলেন যে, "আমাকে ব্যবহার করতে দাও।" স্টারমার ১ম এ বলেছিলেন, "আমি ব্যবহার করতে দেব না।" এখন হুম, স্টারমার বলছে, "এখন ব্যবহার করো।" কিন্তু হুম, ট্রাম্প অভিমান করেছেন যে, "তোমাকে ১ম বার বলার সাথে, হুম, সাথে তুমি কেন দাওনি? কারণ তুমি ব্রিটেন তো এরকম ছিলে না। ব্রিটেন হুম, তো আমার গোলাম ছিলে। হুম, এখন এরকম করছো কেন?" তো এইসব দিক ইরান বিবেচনা করবে না। ইরান হচ্ছে কি, ইরান এখন অস্তিত্বের রক্ষার লড়াই করছে এবং যতগুলো দেশই আসতে পারুক না কেন, ইরান তাদেরকে প্রতিহত করবে এবং নেটো জোট বলেছে যে তারা এই যুদ্ধে সরাসরি জড়াবে না। হুম, কিন্তু যদি জড়ায়ও তারপরেও ইরান বাঁচার জন্য শেষ চেষ্টা করবে, আত্মরক্ষা করবে
এবং যতক্ষণ পর্যন্ত ইরান আত্মসমর্পণ না করছে ততক্ষণ আপনি বুঝবেন যে ইরানের প্রতিহত করার এবং এই যুদ্ধে টিকে থাকার এবং প্রতিপক্ষের ক্ষতি করার মতো সামর্থ্য ইরানের রয়েছে। চীনের প্রসঙ্গে যদি আসি, তারা বলছে যে আয়াতুল্লাহ আলী খামেনিকে যে হত্যা করা হয়েছে, এটি তারা তীব্র নিন্দা জানান। কিন্তু চীনের বডি ল্যাঙ্গুয়েজ এবং চীনের এখন পর্যন্ত যে উদ্যোগ, হুম, সেখানে সরাসরি সহযোগিতা করার যুদ্ধে, হুম। বিশেষ করে যুদ্ধে সহযোগিতার জন্য যে ধরনের মানে বিষয় দেখা যায়, সেটি আপনি দেখেছেন কিনা? এবং আপনি প্রত্যাশা করেন কিনা যে চীন এরকম বক্তব্য দিচ্ছে যেটা ইতিবাচক মনে হচ্ছে আপাতত, কিন্তু তারা সরাসরি সহযোগিতা করবে? না, চীন সরাসরি এই যুদ্ধে জড়াবে না। মানে এক কথায় উত্তর। চীন তার অর্থনৈতিক স্বার্থটাকে বেশি দেখে এবং হুম, চীন শুধুমাত্র ওই জায়গায় জড়াবে যদি হুম, তাইওয়ান প্রশ্নে আমেরিকার সঙ্গে কখনো যুদ্ধ হয় হুম, এবং সে তার সামরিক শক্তিটাকে তাইওয়ান কেন্দ্রিক প্রস্তুত করার চেষ্টা হুম, করছে এবং ইন্ডিয়ার সঙ্গে যে তার কাশ্মীরের একটি অংশ চীনের দখলে রয়েছে, আবার হুম, এদিকে অরুণাচল প্রদেশের প্রদেশটাকে চীন দাবি করছে। অর্থাৎ চীন যদি কখনো ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধে জড়ায় কিংবা তাইওয়ান নিয়ে আমেরিকার সঙ্গে যুদ্ধ জড়ায়, তখন চীন সরাসরি যুদ্ধ করবে। তার আগে এই ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে না। আর ইরান নিজেও কখনো চীন বলেন, রাশিয়া বলেন, উত্তর কোরিয়া বলেন, যেমন আজকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার একটা বক্তব্য দেখলাম। তিনি বলেছেন যে, "ইরান চাইলে আমি আমার ক্ষেপণাস্ত্র দিতে পারি হুম, এবং আমার ক্ষেপণাস্ত্র একটা মারলেই তেল আবিব ধ্বংস হয়ে যাবে।" আচ্ছা, আমি এটা দেখলাম আচ্ছা, এই ফার্সি একটা বার্তা সংস্থায়। কিন্তু বিষয় হচ্ছে যে ইরান কখনো চায় না যে তার যে ফ্রন্ট আছে সেই হুম, ফ্রন্টটাতে অন্য কেউ এসে এমন একটা গুরুত্বপূর্ণ অংশ পূরণ করুক, যে যেটাতে অংশটা হঠাৎ করে সে খালি করে ফেললে ইরানের ক্ষতি হয়। আচ্ছা, অর্থাৎ চীনকে আপনি প্রলোভন দিয়ে হুম, টাকা পয়সা দেখিয়ে নিয়ে আসলেন। ধরেন বললেন যে, "আমি তোমাকে $১,০০০ কোটি দেব, তুমি আসো।" হুম। পরের দিন যদি আমেরিকা $২,০০০ কোটি দেয়, সে যদি চলে যায়, চলে যায়, তখন এই যে ফ্রন্টের যে অংশটার উপরে ইরান চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ল, সেই অংশটা ক্ষতিগ্রস্ত হবে। হুম, এজন্য ইরান যুদ্ধের পুরো স্ট্র্যাটেজিক জায়গায়, হুম, হ্যাঁ, স্ট্র্যাটেজিক জায়গা এবং ইরান তার এই যুদ্ধের সমস্ত স্টিয়ারিংটা সে তার নিজের হাতে রাখতে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অলমাইটি আল্লাহ তাআলার প্রতি তাদের বিশ্বাস আছে এবং তাদের একটা ধারণা যে আল্লাহর সাথে থাকলেই এই যুদ্ধে যেহেতু সত্য মিথ্যার লড়াই। হুম, ধরেন আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয়, হুম, মুসলমানরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারে যে হুম, সত্যের পক্ষে কে আছে আর মিথ্যার হুম, পক্ষে কে আছে। কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের মতো হুম, ঘোষিত শত্রু, হুম। এখানে তো সত্য মিথ্যার কোন পক্ষ সত্য আর কোন পক্ষ মিথ্যা এটা তো এটা তো নির্ধারিত। হুম, সুতরাং এখানে ইরান আশা করছে যে সাহায্যটা যদি লাগেও আমাদের নিজস্ব শক্তির বাইরে যে সাহায্য লাগবে হুম। সেটি আল্লাহর পক্ষ থেকে আসবে। এবারে আরো দুটো মানে দেশের কথা বলতে চাই। জার্মানিও কিন্তু এভাবে ইরানের হামলা করাটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এবং ভ্লাদিমির পুতিনের বক্তব্য আপনি নিশ্চয়ই দেখেছেন। যদিও সর্বোচ্চ নেতাকে হত্যার জন্য শোক প্রকাশ করেছেন, কিন্তু তাদের অবস্থানটা আপনি কি মনে করেন? না, আ এটা স্পষ্ট জার্মানি কিনা? জি, জি। জার্মানি হচ্ছে সরি। জার্মানি হচ্ছে হুম, নেটোর সদস্য দেশ হুম, এবং জার্মানি ওই ব্রিটেনের মতো একদম সরাসরি আমেরিকার তাবেদার না হলেও হুম, সে এবং নেটো জোট দুর্বল হয়ে পড়েছে এবং নেটো জোটকে ট্রাম্প অনেকভাবেই অপমান করেছে। হুম, তারপরেও মুসলিম সেন্টিমেন্ট বিরুদ্ধে তাদের অবস্থান, মুসলমানদের বিরুদ্ধে তাদের অবস্থান। সেই হিসাবে জার্মানি কখনো যদি প্রয়োজন হয় তাহলে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশও নিতে পারে। এটা কোনো অমূলক ধারণা নয় এবং প্রয়োজনে অস্ত্র দিয়ে গোপনে এখনো সাহায্য করে থাকতে পারে। এতে হুম, কোনো সন্দেহ নেই। আর রাশিয়ার যে বিষয়টি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে প্রাণে হয়তো চান যে ইরান এই যুদ্ধে জয়লাভ করুক। হুম, কিন্তু তার পক্ষে ইউক্রেন যুদ্ধে তিনি এতটা ব্যস্ত রয়েছেন যে তিনি ইউক্রেন যুদ্ধে ইরানের কামিকাজে ড্রোন ইউজ করছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হুম, ব্যবহার করছেন। এবং ইরান রাশিয়ার রাজধানী মস্কোয় একটা ড্রোন শিল্পের ড্রোনের কারখানা তৈরি করে দিয়েছে রাশিয়াকে। হুম। ফলে রাশিয়া নিজেই ইরানের অস্ত্রের উপরে নির্ভরশীল। এখন কাজেই তার সহযোগিতা তার করা পক্ষে অস্ত্র দিয়ে হয়তো সহযোগিতা করা যেতে পারে। হয়তো কিছু যুদ্ধ বিমান বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে হয়তো সে সাহায্য করবে। কিন্তু সরাসরি ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করার মতো অবস্থায় রাশিয়া নেই। এবার একটু আসতে চাই যে প্রসঙ্গটা আপনি এর মধ্যে এনেছেন রেজা জি, পাহলেভির কথা। জি, আ আমেরিকার যে পুতুল সরকার বসানোর যে আলোচনা, সেটি জি, আপনার মনে হয় কিনা রেজা পাহলেভি এখনো আ যুক্তরাষ্ট্রেই আছেন? তো জি, তাকে আসলে বসিয়ে দেয়া এবং ইরানের সেইরকম একটা জি, শাসন কায়েম করা, যাতে আমেরিকা যা বলবে সেইভাবে জি, চলে। জি। এটাই মানে সেদিকে যাচ্ছে বলে আপনার মনে হয় কিনা? আমেরিকা চাচ্ছে হুম, এমন একজন নেতাকে এই ইরানের জন্য
প্রস্তুত করতে, যেই নেতার নেতৃত্বে ইরানের বিরোধী গোষ্ঠী একত্রিত হবে। কিন্তু আপনার অবগতির জন্য বলছি যে 1979 সালে যখন ইসলামী বিপ্লব হয়, তখন তো এই রেজা পাহলাবির বাবার বিরুদ্ধে বিপ্লবটা হয়েছিল। তো সেই সময় ধরেন আজকে 11ই ফেব্রুয়ারি ওদের বিপ্লব বিজয় বার্ষিকী, 10ই ফেব্রুয়ারি পর্যন্ত রেজা শাহ পাহলাবির শাসন ব্যবস্থা ছিল। 11ই ফেব্রুয়ারি বিপ্লবের পরপরই যারা ধরা পড়েছিল তাদের মধ্যে যারা সরাসরি মানুষ খুন করার সঙ্গে জড়িত ছিল নিরাপদে, তাদেরকে তো ফাঁসি দেওয়া হয়েছে। আর যারা সরাসরি জড়িত ছিল তারা তো ইরানে বসবাস করছে, এবং এই যে দুদিন পর পর যে বিক্ষোভ হচ্ছে, তারা কারা? ওদেরই বংশধর, ওরাই ওদের ছেলেপুলে এরা বড় হচ্ছে। এখন এদের মাধ্যমে এদের সংখ্যা খুবই নগণ্য। আমি ইরানিদের সঙ্গে মিশেছি, তারা আর কখনো রাজতন্ত্রে ফিরতে চায় না। রেজা পাহলাবি চায় ইরানে ফিরে এসে আবার সেই রাজার আসনে বসবে, কিন্তু এখন যুগ পাল্টেছে, ইরানি জনগণের রাজতন্ত্রের পক্ষে চায় না। কিন্তু সরকার মানে অন্য কোনো ভাবে দেশের নেতৃত্ব কোন নামে ইরানের জনগণ রেজা শাহ পাহলাবি যে কি পরিমাণ অত্যাচার এবং দেশের জনগণের উপরে কি পরিমাণ নির্যাতন চালিয়েছে সেটি ইরানি জনগণের মনে আছে, ফলে এই ব্যক্তিকে দিয়ে হবে না। কিন্তু আমেরিকা মানে ট্রাম্পের আশীর্বাদ পুষ্ট হয়ে যদি আসেন, মানে তাহলে হয় কিনা? না, যদি বসিয়ে দেয়া যাকে বর্তমান যুদ্ধে যদি ইরান পরাজিত হয়, এই প্রশ্ন তখন আসবে। কিন্তু এই যুদ্ধে যতক্ষণ পর্যন্ত ইরান যুদ্ধ করে যাচ্ছে এবং ইরানের ডিপ স্টেট জনগণের সহযোগিতা নিয়ে যতক্ষণ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রশ্ন আসবে না। যদি ইরানের ইসলামী সরকারকে ভেঙে ফেলা যায়, দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া যায়, তখন ওই প্রশ্ন আসবে, তার আগে নয়। তাহলে সর্বোচ্চ নেতা ইরানের, সেটি আমরা খুব শীঘ্রই নাম শুনতে পাবো কিনা, সেটা কে হতে পারে, এবং এই যুদ্ধ ইরানের হাতে যদি থাকে, আপনি যেটা বলছেন যে ইরানই নির্ধারণ করবে যে যুদ্ধ কতদিন চলবে, সেটা আসলে কতদিন চলতে পারে, যে যাই বলুক, কেউ 4 সপ্তাহ 2 সপ্তাহ নানা রকম আলোচনা হচ্ছে। আপনার মানে পর্যবেক্ষণটা কি? আপনার প্রশ্নের প্রথম অংশ হচ্ছে নেতা কে হতে যাচ্ছেন। নেতা হচ্ছেন ওদের যে এক্সপার্ট কাউন্সিল আছেন 88 জন সদস্য, এই 88 জন সদস্য প্রত্যেকে হচ্ছেন ফকিহ, অর্থাৎ আপনি যে কোনো প্রশ্নে, যে কোনো ধর্মীয় প্রশ্নে বললেন যে আমি এটা করে ফেলেছি, এখন আমার কি হবে, তিনি সঙ্গে সঙ্গে আপনাকে ফতোয়া দিয়ে, এর মাসলা দিয়ে আপনাকে সমাধান দিয়ে দেবেন। এই পর্যায়ের নেতা 88 জন এখানে ওই সিদ্ধান্ত নেন। এই 88 জন সর্বোচ্চ নেতা নির্বাচন করবেন। এখন ইরানে 79 সালে বিপ্লব হয়েছে, 89 সালে একবার মাত্র আয়াতুল্লাহ খোমেনি স্বাভাবিক মৃত্যু হয়েছে, যিনি বিপ্লবের প্রতিষ্ঠাতা। উনি কিন্তু ছিলেন আয়াতুল্লাহ খোমেনি আর খামেনি। তো খোমেনির মৃত্যুর পরপরই ওই পরিষদ বৈঠকে বসে খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচন করেছে। এরপরে যে 37 বছর, এই 37 বছরে এই পরিস্থিতি তৈরি হয়নি। এইবার এমন সময় পরিস্থিতিটা তৈরি হলো যখন যুদ্ধ চলছে। তো এই পরিস্থিতিতে কি হবে সেটিও সংবিধানের 111 নম্বর অনুচ্ছেদে বলা আছে, যে মানে ইরানের সংবিধানের 111 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে যদি কোনো কারণে সর্বোচ্চ নেতার পদ শূন্য হয়, সেটি মারা যেতে পারেন, তিনি পাগল হয়ে যেতে পারেন, তার মস্তিষ্কে বিকৃতি ঘটতে পারে, কিংবা তিনি নিহত হতে পারেন, তখন 3 জনের একটা পরিষদ দেশ চালাবে। সেই 3 জন কে? প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এখন বিচার বিভাগের প্রধান, যেটা আমাদের দেশে প্রধান বিচারপতি, ওরা প্রধান বিচারপতি বলে না, ওরা বলে বিচার বিভাগের প্রধান। তিনি হচ্ছেন মোহসেনি এজেই। এই 2 জন, এবং তৃতীয় জন হচ্ছেন গার্ডিয়ান কাউন্সিলের সদস্য, একজন ফকিহ। তিনিও কিন্তু মস্ত বড় আলেম। শুধু আলেম হলে হবে না, তাকে রাজনৈতিক প্রজ্ঞা থাকতে হবে, দেশের ভিতরের যে কোনো পরিস্থিতি যে কোনো মুহূর্তে মোকাবিলা করে সিদ্ধান্ত দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, এবং আন্তর্জাতিকভাবে আমেরিকা এবং ইসরায়েলের মতো যে শক্তি রয়েছে তাদেরকে মোকাবিলা করার মতন সক্ষমতা তার থাকতে হবে। এটা নির্ধারণ করে কে? এটি নির্ধারণ আগে থেকেই করা থাকে, এটা বোঝা যায়। এটা ওই একটা আয়াতুল্লাহ যখন হয়, একজন আলেম আয়াতুল্লাহ হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে, আয়াতুল্লাহর পরে আবার গ্র্যান্ড আয়াতুল্লাহ। তো এই কিছু ধাপ আছে, এই ধাপ থেকে ওরাই নির্ধারণ করতে পারে। তো এখন ওই গার্ডিয়ান কাউন্সিল থেকে এখন যিনি আছেন, ইনি হচ্ছেন আলী রেজা আরাফি। এই 3 জন এখন দেশ চালাচ্ছেন। আজকে আমি আসার আগে দেখে এসেছি যে ওই 3 জনের তৃতীয় বৈঠক হচ্ছে, অর্থাৎ এই যে 3 দিনের যুদ্ধ, যৌথ বৈঠক হচ্ছে, এবং এরা 3 জন এখন দেশ চালাচ্ছেন। কারণ সাংবিধানিক কোনো শূন্যতা সৃষ্টি হয়নি। সংবিধানে বলা হয়নি যে এই 3 জনের কাউন্সিল কতদিন চলবে। যতদিন ওই 88 জনের কাউন্সিল পরবর্তী নেতা নির্বাচন না করবেন, ততদিন পর্যন্ত এই 3 জনের পরিষদটা চলবে। এখন ওই যে 88 জন, সেই 88 জন কবে বৈঠক করবেন, আজকে খবর আছে যে তারা বলেছেন যে এই
অস্থায়ী পরিষদটা বেশি দিন থাকবে না, আমরা শিগগিরই নেতা নির্বাচন করব। এবং আমি একক নেতৃত্বে আসবে। একক নেতৃত্বে আসবে, এবং যেহেতু গার্ডিয়ান কাউন্সিল থেকে আলীরেজা আরাফি এসেছে, আমার খুবই সম্ভাবনা যে পরবর্তী নেতা উনিই হতে যাচ্ছেন। আলীরেজা আরাফি পরবর্তী নেতা হতে পারে, এটি আমার ধারণা, আমি কিন্তু কোনো জায়গা থেকে পাইনি। এখন আমার এই কথার পরে যদি আবার কোনো সমস্যা হয়ে যায় সেটা ইয়ার ব্যাপার, কিন্তু যেহেতু আলেমদের মধ্য থেকে উনি এসেছেন, এই জন্য এটা আমার ব্যক্তিগত ধারণা। আর খুব সংক্ষেপে যদি মানে কতদিন চলতে পারে, সেটি হচ্ছে যে ইরান এই যুদ্ধটাকে, আমেরিকা এবং ইসরায়েল যদি এখন কোনো কারণে গত বছরের মধ্যে চাপে পড়ে যুদ্ধবিরতি চায়, ইরান এবার যুদ্ধবিরতি করবে না এই কারণে যে যদি ইরানের সেই সামর্থ্য থাকে, ইরান এটি চালিয়ে নিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না আমেরিকা এবং ইসরায়েলকে, অন্তত ইসরায়েলকে এতটা দুর্বল করে ফেলা যায় যে আরেকবার হামলা করতে পারে। অর্থাৎ এখন যদি ইরান ছেড়ে দেয়, আমেরিকা এবং ইসরায়েল যদি বলে যে তাদের এই প্যাট্রিয়ট বা থার্ড এবং আয়রন ডোমের ক্ষেপণাস্ত্রগুলো ধরুন শেষ হয়ে গেল, তখন বললো যে ভাইরে বাপুরে আমরা এখন থামো, আমরা আর যুদ্ধ করব না। কিন্তু ইরান জানে যে এখানে থেমে গেলে তাকে আবার ধরবে, ওদের ওই শূন্যতাটা পূরণ হলে আবার ধরবে। তাহলে ইরান চেষ্টা করবে এই ধাক্কায় ইসরায়েলের মারাত্মক ক্ষতি করতে, এবং ইসরায়েল ৭৯তম বছরে আছে। আপনি জানেন যে ইহুদিদের কোন রাষ্ট্র ৮০ বছরের বেশি টেকে না। কারণ আমি ধারণা করতে পারি, মানে এটা কল্পনা করতে পারি যে ১ বছর পর পর্যন্ত যদি যুদ্ধ চলে, এবং এই যুদ্ধের মাধ্যমে হয়তোবা ইসরায়েলের ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে, এবং সেটি কতদিন ধরে চলবে আমি সেটা এখন বলতে পারবো না, কিন্তু মাসের পর মাস যে চলবে এতে কোনো সন্দেহ নেই। তবে বছরব্যাপী হতে পারে, মানে আপনি যে ইঙ্গিতটা দিলেন তাতে ১ বছর অন্তত চলতে পারে। ১ বছর চলতে পারে। অনেক ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন মুজাহিদুল ইসলাম, সেই জন্য আপনাকেও ধন্যবাদ, আপনার দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন রেডিও তেহরান দীর্ঘ সময় কাজ করেছেন, তিনি সাবেক পরিচালক বাংলা বিভাগের, এখনো রেডিও তেহরান এবং ইরানের জনগণের এবং সাধারণ রাজনীতির খোঁজ খবর তিনি রাখেন বিস্তারিত। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি ইরান ইসরায়েল বা ইরানের বিপরীতে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ সেটি কতদিন চলতে পারে এবং কি প্রেক্ষিতে কিভাবে চলছে। এইরকম আরো বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন এই সময়ে আমাদের ওয়েবসাইট prothomalo.com ছাড়াও দেখুন প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।